ফণীভূষণ চক্রবর্তীর লেখা শ্রুতিতে রাম ঠাকুর থেকে আজকের নিবেদন। পকেট থেকে টুকরো কাগজটি বের করে হরিপদ আচার্য বাড়ির নম্বরটি মিলিয়ে নিলেন। সদর দরজা উন্মুক্তই ছিল। কয়েক পা অগ্রসর হতেই ঠাকুরমশাইয়ের কণ্ঠস্বর তিনি শুনতে পেলেন। হৃদয় তার ময়ূরের মতো নেচে উঠল। এখন তাহলে বহুদিনের এই বঞ্চিত যে আশা তার অন্তরে সঞ্চিত ছিল তা পূর্ণ হবে। কিন্তু এমনভাবে একজন অপরিচিত ভদ্রলোকের বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করা শিষ্টাচার বিরুদ্ধ, তা ভেবেই তিনি কয়েক পা পিছিয়ে এসে সদর দরজার কড়া নাড়লেন। স্থূলকায় এক প্রৌঢ় ভদ্রলোক হন্তদন্ত হয়ে এসে হরিদাসবাবুকে জিজ্ঞাসা করলেন, কাকে চাই? সবিনয় আচার্য মহাশয় জানতে চাইলেন, এখানে কি ঠাকুরমশাই আছেন? ভদ্রলোক উত্তরে বললেন, হ্যাঁ আছেন, তবে তার আদেশ কারোর সঙ্গে তিনি দেখা করেন না। কাতর কণ্ঠে আচার্য মহাশয় অনুরোধ করলেন যে তিনি দীর্ঘকাল ধরে ঠাকুরমশাইয়ের দর্শন ভিখারি, শুধু ঘরের দরজার থেকে একটু ঠাকুরমশাইকে দর্শন এবং প্রণাম করে চলে যাবেন। কোনো কথা ঠাকুরের সঙ্গে তিনি বলবেন না বা তাকে বিরক্ত করবেন না। একটু রাগত স্বরে সেই ভদ্রলোক বললেন, আপনি মশাই কীরকম লোক? আপনার অনুরোধে আমি কি ঠাকুরমশাইয়ের আদেশ লঙ্ঘন করব? বলে তিনি সশব্দে তার মুখের উপর দরজাটা বন্ধ করে দিলেন। পাষাণে মাথা কুটে নিষ্ফলতার গ্লানি বৃদ্ধি হয়। সেই জন্য আচার্য মহাশয় কয়েক পা পিছিয়ে এসে সদর দরজার কাছে ফুটপাতে আভূমি নত হয়ে ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে প্রণাম করে উঠলেন শাস্ত্রনেত্রে। 3 দশকের গোড়ার দিকের কথা। স্বর্গীয় হরিদাস আচার্য মহাশয়ের বয়স তখন 4-এর কোঠায় চলছিল। অনেক খোঁজাখুঁজি করেছেন, ঠাকুর কোথায় আছেন খবর পাননি, প্রায় 1 বছরের ওপর। কলকাতা থেকে তার পরিচিত ভদ্রলোক পত্রে জানতে পারলেন যে ঠাকুরমশাই তখন বিডন স্ট্রিটের ওই বাড়িতেই আছেন। ভদ্রলোক আরও জানিয়েছিলেন যে ঠাকুরমশাইয়ের স্থিতি কোনো স্থানেই দীর্ঘ হয় না, উনি যেন সত্বর ওই বাড়িতে চলে যান। পত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঢাকা থেকে রওনা দিয়ে ওই দিন সকালে এসে কলকাতায় পৌঁছেছেন। বড় আশা নিয়ে তিনি ঢাকা থেকে এসেছিলেন ঠাকুর দর্শনে, বড় ব্যথা নিয়ে এখন তিনি বাড়ি ফিরে যাচ্ছেন। নিশি জাগরণ ক্লিষ্ট ছিলেন তিনি, তার উপর ভগ্ন অবসন্ন হৃদয়ে পার চলছিল না। তবুও শ্লথ চরণে রাস্তার অপর প্রান্তে ফুটপাত ধরে কিছুটা এগিয়েছিলেন। কানে শুধু বাজছিল পেছনে ফেলে আসা ঠাকুরমশাইয়ের কণ্ঠস্বর। ফুটপাত ধরে কয়েক পা অগ্রসর হতেই আশ্চর্য বোধ করলেন আচার্য মশাই। এ কি সত্য, না এ শুধু মরীচিকা মাত্র? কয়েক পা পেছনেই তিনি শুনতে পেলেন ঠাকুরমশাইয়ের কণ্ঠস্বর। এখন সামনের দিকে দৃষ্টি প্রসারিত করে দেখলেন ঠাকুরমশাই দ্রুত চরণে তার দিকে আসছেন। কোচার খুঁটে দু চোখ একটু মুছে নিচ্ছিলেন তিনি। মাথা তুলে দেখলেন ঠাকুরমশাই সত্যি সত্যি তার সামনে দাঁড়িয়ে। ঠাকুরমশাই সস্নেহে জিজ্ঞাসা করলেন, কোনখানে চলছেন হরিদাসবাবু, কেমন আছেন? প্রাণ ভরে প্রণাম করলেন হরিদাস আচার্য মহাশয়। উঠে আনুপূর্বিক সব ঘটনা তিনি বললেন। তখন ঠাকুরমশাইয়ের সঙ্গে আচার্য মহাশয় পথ চলছিলেন। বিডন স্কোয়ারে প্রবেশ করে ঠাকুরমশাই বললেন, আসেন, এই জায়গায় আমরা একটু বসি। বেলা তখন 3টের কাছাকাছি। পার্কটা নির্জন। ধূলি ধূসারিত বেঞ্চখানা পরিষ্কার করতে ঠাকুরমশাইকে উদ্যত দেখে, ঠাকুরমশাই পরিষ্কার করতে যাচ্ছেন দেখে হরিদাসবাবু তাড়াতাড়ি করে নিজের কোচা দিয়ে বেঞ্চটি পরিষ্কার করে নিলেন এবং রাগতভাবে ঠাকুরমশাইকে বললেন, তিনি থাকতে ঠাকুরমশাই বেঞ্চের ধুলো কেন পরিষ্কার করতে যাচ্ছিলেন? এটা কীরকম? এত সামান্য নিয়ে কেন তিনি অনর্থক মাথা ঘামান? সেজন্য ঠাকুরমশাই হরিদাসবাবুকে সস্নেহ ভৎসনা করলেন। দুজনে বসেছেন একটা বেঞ্চের ওপর। হরিদাসবাবু জানালেন তিনি 10 বছর ধরে তার সান্নিধ্য লাভ করেছেন। যেখানে গিয়েছেন সেখানে দেখেছেন ঠাকুরমশাইয়ের দ্বার চির অবারিত। রোগ কাতর দেহেও তিনি উপস্থিত নরনারীর সঙ্গে ক্লেশ ভরা কণ্ঠে কথাবার্তা বলেছেন। কখনো কাউকেও প্রত্যাখ্যান করেছেন বলে তিনি ইতিপূর্বে কখনো শোনেননি।
তাই তিনি জানতে চাইলেন ওই বাড়িতে কি তিনি সত্যি সত্যিই আদেশ করেছিলেন যে তিনি কারোর সঙ্গে দেখা করবেন না। ঠাকুরমশাই বললেন, আমার তো জানেন হরিদাসবাবু, আবাহনও নাই, বিসর্জনও নাই, আমি তো কারোর কোনো কামেই লাগি না। আপনারা কষ্ট কইরা আসেন, প্রত্যাখ্যান কইরা আপনাগো কষ্ট কি আর বাড়াইতে পারি? বললেন ঠাকুরমশাই। তাহলে ওই গৃহস্বামী যে বললেন আপনার আদেশ, জিজ্ঞাসা করলেন তখন হরিদাসবাবু। ঠাকুর বলছেন, আমার কোন আদেশ যে কয়জন পালন করেছেন সে কি আমার অজানা? যে সময় আপনি ওই বাড়িতে গেছিলেন সেই সময়ও ওদের আত্মীয় স্বজন এবং পরিচিত অনেকেই তো আমার সামনেই বসেছিলেন। ওনাদের ইচ্ছা মতন কাউকে ঢুকতে দেন, কাউকে দেন না। সে সময় একজন চীনাবাদামওয়ালা তাদের সামনে এসে দাঁড়ালেন। 2 পয়সার চীনাবাদাম নেবেন? চীনাবাদামওয়ালার এই অনুরোধ হরিদাসবাবুর কাছে উৎপাত বলে মনে হলো। তাই তিনি তীব্র কণ্ঠে বললেন, না না, লাগবে না, তুমি যাও। সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই হরিদাসবাবুকে 2 পয়সার চীনাবাদাম কিনতে অনুরোধ করলেন। নিরুপায় হয়ে হরিদাসবাবু 2 পয়সার চীনাবাদাম কিনলেন। বাদামওয়ালা চলে যেতেই ঠাকুরমশাই সাগ্রহে চীনাবাদামের ঠোঙাটি নিজের কাছে নিলেন এবং সমভাবে দুভাগে ভাগ করে নিজের অংশ থেকে বাদাম খেতে লাগলেন। পথে ঘাটে হোটেলে রেস্টুরেন্টে খাওয়া ছিল আচার্য মহাশয়ের একেবারে প্রকৃতি বিরুদ্ধ। এখন এমন তিনি কখনো করেননি ইতিপূর্বে। কোনো কিছু গ্রহণে ঠাকুর মহাশয়ের আগ্রহ তিনি কখনো দেখেননি বা শোনেনও নি। আজ এমন কি ব্রহ্মখিদে ঠাকুরমশাইকে পেয়ে বসলো যে পার্কের বেঞ্চিতে বসে 2 পয়সার চীনাবাদাম অর্ধেক নির্বিচারে সানন্দে খাচ্ছেন ছেলে মানুষের মতন। ঠাকুরমশাইয়ের অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও তার ভাগের চীনাবাদাম খাচ্ছিলেন আচার্য মহাশয়, কিন্তু আর চেপে থাকতে পারলেন না। এ বিষয়ে প্রশ্ন করে বসলেন হরিদাসবাবু। উত্তরে ঠাকুরমশাই জানালেন যে তারা তো কতভাবে কত পয়সা খরচা করেন। একটু মনে যেন রাখেন যে এই গরিব চীনাবাদাম আলাদেরও ঘর ভাড়া দিতে হয়, স্ত্রী পুত্র নিয়ে ঘর সংসার করতে হয়, কাপড় কিনতে হয়। সকলেই যদি এদের বিমুখ করেন তবে এরা মুখ তুলবেন কী করে? চিত্ত ক্ষুব্ধ হয়েছিল হরিদাসবাবুর যথেষ্ট। এই পার্কে বসে অনভ্যস্ত চীনাবাদাম খাওয়ায়, কিন্তু ঠাকুরের আদেশ লঙ্ঘন করার স্পর্ধা তার ছিল না। বিক্ষোভ ভরা কণ্ঠে তিনি বললেন, চীনাবাদাম না কিনে যদি তাকে সাহায্য করা যায় তবে তাতে ক্ষতি কী হতো? কঠোর স্বরে ঠাকুরমশাই বললেন, কাহারও মর্যাদা ক্ষুণ্ণ করা অতি বড় অন্যায়। চীনাবাদাম বিক্রেতা গরিব হতে পারেন, কিন্তু তিনি তো ভিক্ষে চাননি। ভাগ্যের জন্যই উনি আজ বিপর্যস্ত। আপনার সঙ্গে ওনার সম্পর্ক দাতা গ্রহিতার কখনোই নয়। নিজের ভুল বুঝতে পেরে আচার্য মহাশয় লজ্জিত এবং দুঃখিত বোধ করলেন। অকপটে সে কথা ঠাকুরমশাইয়ের কাছে স্বীকার করলেন বারংবার। চীনাবাদামের খোসাগুলি ঠোঙার মধ্যে তুলে নিলেন। বেঞ্চির পেছনে ফেলে দিতে যাচ্ছিলেন হরিদাসবাবু। ঠাকুরমশাই তাকে না বললেন, না, ওখানে ফেলবেন না, ছেলেপুলেরা ওইখানে খেলা করে, তাদের অসুবিধে হতে পারে। ওই ঠোঙাটা আপনার পকেটে রেখে দেন, ফেরবার সময় ফুটপাতের কোনো আবর্জনা ফেলার জায়গায় ফেলাইয়া দেবেন। ক্ষণকাল আচার্য মহাশয় ঠাকুরমশাইয়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন আর ভাবছিলেন মানুষের কোনো অসুবিধা যাতে না ঘটে তার জন্য সর্বক্ষণ কি না সুতীক্ষ্ণ দৃষ্টি। হঠাৎ ঠাকুরমশাই বলে উঠলেন, আচ্ছা হরিদাসবাবু, আপনি যে বাড়িতে প্রতিদিন ভোগ দেন তা তো খাইতে কষ্ট হয় না, কিন্তু সেই দিন এমন গরম দিছেন যে আমার মুখটা পুইরা যায়। হরিদাসবাবু প্রতিদিন যে ভোগ দিতেন তাতে শীতল করবার জন্য তার সহধর্মিণী এক পাশে বসে পাখা সঞ্চালন করতেন এবং শীতল হলেই হরিদাসবাবু তা নিবেদন করতেন ঠাকুরের পটের সামনে। সুতরাং এমন তো কোনো দিনই হতে পারে না। কিছু পরেই হরিদাসবাবুর মনে হলো গত পৌষ মাসে তার বাসনা হয়েছিল ঠাকুরমশাইকে পুষ্পান্ন ভোগ নিবেদন করার। তদ অনুযায়ী তিনি তার সহধর্মিণীকে বলে রেখেছিলেন যে হাঁড়ি শুদ্ধ যেন পুষ্পান্ন উনুন থেকে নামিয়ে ভোগের ঘরে আনেন এবং থালায় বেড়ে দেন, আর প্রতিদিনের মতন যেন
পাখার বাতাস না করেন, কারণ ঠান্ডা পোলাও স্বাদযুক্ত হয় না। নিজে খেতে যেখানে অসুবিধা বোধ করেন, তিনি তেমন উপকরণ কি করে ঠাকুরকে নিবেদন করবেন, সে কারণেই এ ব্যবস্থা করেছিলেন। কিন্তু তার ফল যে এত বিষময় হয়ে উঠতে পারে, সেইটা তিনি বিবেচনা তখন করতে পারেননি। উত্তপ্ত পুষ্পান্ন গ্রহণে ঠাকুরমশাইয়ের যে অসুবিধে ঘটেছিল, তার জন্য বেদনা বোধেও তিনি সাময়িকভাবে ভুলে গিয়েছিলেন। কাহারো কাহারো মুখে তিনি শুনেছিলেন, ঠাকুরমশাই পটে সর্বক্ষণ প্রকট। আজ তিনি নিঃসংশয়ে উপলব্ধি করলেন, ঠাকুরমশাইয়ের পট শুধু কাঁচ, কাঠ, কাগজেরই কারবার নয়, ঠাকুর যে পটে নিত্য বিরাজমান, এটা তিনি সত্যি সত্যিই উপলব্ধি করলেন। তখন অকপটে ঠাকুরমশাইয়ের কাছে স্বীকার করলেন উষ্ণ পুষ্পান্ন নিবেদনের কথা, এবং স্বীকার করলেন ওই উষ্ণ পুষ্পান্ন গ্রহণ করতে তার যে ক্লেশ হয়েছিল সেটাও ভুলে গিয়েছিলেন। কারণ আজ যে তিনি সত্যি সত্যিই বুঝলেন, পটে আর দেহে ঠাকুরের কোনো প্রভেদ নেই। এই আনন্দে পার্কের ভিতরেই ঠাকুরমশাইয়ের চরণে লুটিয়ে পড়লেন তিনি। ঠাকুরমশাই তাকে পাশে বসালেন। ঠাকুরমশাই বলতে লাগলেন, ওইখানে ঘুইরা কোনো লাভ হয় না হরিদাসবাবু, ওরে শিবাবায়ু কয়, ঘরে বৈশাই মানুষ সব পাইতে পারেন। আচার্য মহাশয় বুঝতে পারলেন, 1 বছর ধরে ঠাকুরমশাইকে দেখতে পাওয়ার জন্য যে ছটফট করেছেন, সেখানে কত বড় ভুল ছিল। ভুল করেছেন তিনি এখানে ওখানে ঠাকুরের ঠিকানা সংগ্রহ করার জন্য সব সময়ের প্রচেষ্টা করে। আরও ভুল করেছিলেন তিনি ঢাকা থেকে কলকাতায় এসে ঠাকুর দর্শন করতে গিয়ে যে ব্যর্থ হয়েছিলেন সেটা ভেবে। কারণ এখন তিনি মর্মে মর্মে উপলব্ধি করছেন যে তার নিজ গৃহে রক্ষিত ঠাকুরমশাইয়ের পটেই ঠাকুর চিরবিদ্যমান। ইতিমধ্যে কিছু কিছু বালক বালিকা কখন যে এসে খেলা শুরু করেছে সেদিকে খেয়াল ছিল না আচার্য মহাশয়ের। এখন দেখলেন বৃদ্ধরাও হাঁটাচলা করছেন। সন্ধ্যা ঘনিয়ে আসার বেশি বিলম্ব নেই। হরিদাসবাবু বলে উঠলেন যে তিনি তার ভুল বুঝতে পেরেছেন এবং তিনি আজই রওনা দেবেন ঢাকায়। ঠাকুরমশাই বললেন, বেশ, সেটাই ভালো, তাই করেন গিয়া। দুজনেই উঠে পড়লেন এবং পার্কের গেট অতিক্রম করলেন। ফুটপাতে দাঁড়িয়ে আচার্য মহাশয় ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলেন যে তিনি এখন কোথায় যাবেন। সেই বাড়িতে যেখানে আপনার মুখের সামনে দরজা বন্ধ করে দিছিলেন, তানারা সেখানে আবার ফিরা যাইতে হইব। মৃদু হাস্যে ঠাকুরমশাই জানালেন এ কথাটা, যে সেখানেই আমার ফিরতে হবে। ক্ষিপ্ত হয়ে হরিদাসবাবু বলে উঠলেন যে যারা আপনাকে নিয়ে এত বড় মিথ্যাচার ও অন্যায় করে, আবার আপনি সেই বাড়িতেই যাবেন? কাতর কণ্ঠে ঠাকুরমশাই বললেন, ওইখানেই ফিরা যাইতে হইব, কেননা ওগো কথা দিছিলাম যে 7 দিন ওই বাড়িতে থাকুন। 7 দিনের আরও 2 দিন বাকি আছে। আবার বিস্ময় ভরা চোখে হরিদাসবাবু ঠাকুরের দিকে তাকিয়ে রইলেন। কতক্ষণ তাকিয়েছিলেন বলা যায় না, তিনিও বুঝতে পারেননি। আপন পৃষ্ঠদেশে ঠাকুরমশাইয়ের দক্ষিণ হস্ত ন্যস্ত দেখে আচার্য মহাশয়ের ঘোর কাটল। ঠাকুরমশাই বললেন, এইবার আসেন গিয়া, আমিও যাই। ফুটপাতে পুনরায় ঠাকুরমশাইকে প্রণাম করলেন আচার্য মহাশয়। ঠাকুরমশাই অতি দ্রুত চরণে রাস্তা অতিক্রম করে বিপরীত ফুটপাত দিয়ে যাচ্ছিলেন। পরে ঠাকুরমশাইয়ের দৃষ্টির বাইরে চলে যাওয়ার পর তিনি পূর্ব দিকে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর তার মনে পড়ল যে একটা ডাস্টবিন পেছনে ফেলে এসেছেন। তাই তিনি আবার পিছু হেঁটে নিজের পকেট থেকে চিনিবাদামের খোসা ভর্তি যে ঠোঙাটা, সেটা ডাস্টবিনে ফেলে দিলেন। প্রসন্ন মনে পুনরায় তিনি পূর্ব দিকে অগ্রসর হতে লাগলেন বাস ধরার জন্য। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম।